একটা সময় বিএনপিকে কাউন্টই করা হতো না, এনসিপির লোকজনই বলা হতো যে বিএনপি হাইস্ট 100 সিট পাবে। পরে আবার তারা রাগ হয়ে বললো যে না 100 সিট না, বড় জোর 40-50টা সিট পাবে। তো বিএনপি কিন্তু ভয় পেয়ে গেছিল, ভয় পেয়ে তখন এনসিপির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে, জামাতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। তখন তারা বলছে দ্যাট এদের সাথে করাই যায় না। এনসিপি এবং জামাত ইসলাম যদি বলে, তারা যে অভিযোগ করছে, তারা বলছে বিএনপি চেয়ারপারসন আসার পর পুরো প্রশাসন বিএনপি দিকে হেলে গেছে। আপনার কাছেও কি মনে হচ্ছে যে প্রশাসন ওদিকে হেলে গেছে? ঘটনা সত্য, একেবারে সত্য, এবং এটাই বাস্তব। এবং এখন তারেক রহমান সাহেব আসার পরে যদি প্রশাসন তার কাছে না যেত বা লোকজন তার সঙ্গে দেখা করতে না যেত, এটা হতো অস্বাভাবিক এবং মনে হতো আমরা পাগল হয়ে গেছি। এর কারণ হলো আমরা বলি লেভেল প্লেয়িং ফিল্ড, খেলার মাঠটা সমতল। কোথাও কখনো খেলার মাঠ বা যুদ্ধের মাঠ সমতল থাকে না, এটা একটা ধারণা করা হয়। কৌশলগতভাবে যে যার মতো করে মাঠটিকে গুছিয়ে নেয়, এবং সেখানে যেটা হয় আপনি দেখুন, প্রকৃতিতে দেখেন কোনো ফসলি জমি, নদী, নালা, পাহাড়, পর্বত কোথাও সমতল নেই। তো এই যে আমাদের যে ভূমির ল্যান্ডস্কেপিং আছে বা সমুদ্রের ল্যান্ডস্কেপিং আছে, সেখানে নিচু জায়গায় যখন অধোগামী হয়, ভাটার টান আসে, তখন মানুষ নিচে আসে, পালানোর জন্য হয়। আর যখন মানুষের মধ্যে আবেগ চলে আসে, জোয়ার চলে আসে, তখন মানুষ ঊর্ধ্বগামী হয়। এখন বাংলাদেশে জোয়ার চলছে, নির্বাচনের জোয়ার, সেই নির্বাচনের জোয়ার মানুষ ঊর্ধ্বগামী হবে। তারেক রহমান সাহেব আসার আগে এই ঊর্ধ্বগামী জোয়ারটি ছিল জামাতমুখী। সবাই তখন জামাতের আমিরের দিকে তাকিয়ে শান্তি পেতেন, মনে হতেন তিনি আকাশের পূর্ণিমার চাঁদ। মগবাজার মিন্স একটা তীর্থকেন্দ্র, রেল লাইন পার হলেই, তারপর শেষে আলফালা বিল্ডিংয়ের কাছাকাছি গেলেই মনে হবে যেন কিসের একটা গন্ধ আসছে, আতর, গোলাপ সেন্টের গন্ধ আসছে, পবিত্র পবিত্র মনে হতো। তার আগে অর্থাৎ জামাতের এই যে জোয়ারের আগে, এই জোয়ার ছিল এনসিপির জোয়ার। তো সেই এনসিপির যারা কর্তা ব্যক্তি, সেই অফিসে বিএনপির বড় বড় নেতারা কি যায়নি? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে দেখা করার জন্য বিএনপির অনেক বড় প্রেসিডেন্ট মেম্বারে গিয়ে বসে থাকতেন। এটা হলো বাস্তবতা। তখন এনসিপির জোয়ার ছিল। এনসিপির জোয়ারের আগে সমন্বয়কদের একটা জোয়ার ছিল। কোনো মতে একটু সমন্বয়কদের নাম লেখাতে পারলে তার সে কি দাপট, উপজেলা অফিস থেকে শুরু করে জেলা অফিস, ভূমি অফিস, চট্টগ্রাম বন্দর, বিভিন্ন কাস্টমস হাউস, সব জায়গাতেই কিন্তু এই সমন্বয়কদের একটা গ্রুপ তারা সেখানে ছিল। তাহলে আমাদের দেশে যে বছরের 6টা ঋতু, সেই 6টা ঋতু অনুযায়ী প্রতি 2 মাস পর পর চেঞ্জ হয়। তো আপনি এখানে গিয়ে দেখেন যে প্রথমে আমাদের সমন্বয়ক, তারপরে এনসিপি, তারপরে জামাত, বিএনপি, আর যমুনা কেন্দ্রিক ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এই আলী রিয়াজ কেন্দ্রিক যে একটা জোয়ার। তাহলে আমাদের এই এক বছরে মানে 6 বার করে কিন্তু ঋতু পরিবর্তন হয়ে গেছে। এটাই স্বাভাবিক। এখন বাস্তবতা হলো কি, প্রকৃতিতে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যারা টিকে থাকতে পারে তাদেরই আসলে সবাই স্যালুট করে। এখন গত 1 বছরের যে ধারাপতন, বর্ষা গেল, গ্রীষ্ম গেল, শরৎ গেল, হেমন্ত গেল, আবার বসন্ত এলো। এখন এই নির্বাচনের সময় যে প্রকৃতির যে বসন্তটা, এটা প্রকৃতির ইচ্ছায় বিএনপির কপালে জুটে গেছে, অথবা বিএনপি ক্যালকুলেশন করে এই সময়টিকে তাদের পক্ষে নিয়ে এসেছে। এখন তারেক রহমান সাহেব আসছে। আমরা যারা বাংলাদেশের টকশো করি, আমি আরও 2-3 মাস আগেও বলেছি যে তারেক রহমান সাহেব যখন আসবেন তখন বাংলাদেশ অস্থির হয়ে যাবে। কোনো মানুষ যমুনার গুরুত্ব থাকবে না, জামাতের খোঁজ খবর থাকবে না, সব কিছু তারেক রহমান কেন্দ্রিক হয়ে যাবে। তারেক রহমান সাহেব যেটা বলবেন ওটাই আইন হবে। তিনি হাসলে সারা বাংলাদেশ হাসবে, তিনি যদি কাঁদেন সারা বাংলাদেশ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। সারাদিন টেলিভিশনের যত সাংবাদিকরা রয়েছেন তার কর্মকাণ্ড মনিটর করবে, এবং সমস্ত টেলিভিশন ক্যামেরাগুলো দিন রাত 24 ঘন্টা আয়দা তার বাসার সামনে এবং যাকে বলা হয় তার কর্মক্ষেত্র, যেটা চেয়ারপারসনের অফিস, সেখানে থাকবে। এবং সেই ঘটনাই কিন্তু এখন ঘটছে। কিন্তু এই সময়টিতে এরকম যে একটা ঘটনা ঘটবে, এটা যারা এখন ঈর্ষা করছেন বা যারা কষ্ট পাচ্ছেন, তারা যদি তখন থেকে সতর্ক হতেন তাহলে কিন্তু মানে বন্ধুত্বটা সুন্দর হতো। কেননা আমরা তো দেখেছি যে বিএনপি কিন্তু একটা সময় বিএনপিকে কাউন্টই করা হতো না, এনসিপির লোকজনই বলা হতো যে বিএনপি হাইস্ট 100 সিট পাবে। পরে আবার তারা রাগ হয়ে বললো যে না 100 সিট না, বড় জোর
40-50টা সিট পাবে। তো বিএনপি কিন্তু ভয় পেয়ে গেছিল, ভয় পেয়ে তখন এনসিপির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে, জামাতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। তখন তারা বলছে দ্যাট এদের সাথে করাই যায় না। তারা নিজেরাই সমস্ত ইসলামিক দলগুলোকে ঐক্য করে সে সরোয়ার্দী উদ্যানে সবাইকে নিয়ে সে বিশাল সমাবেশ করলো, এবং সেই সমাবেশ করার পরে মনে হলো যে আসলে জামাতই দেশটি চালাচ্ছে। এখন ভাগ্যের চাকা বিএনপির দিকে চলে আসছে, সেজন্য মানে দুঃখ করার কিছু নাই, নতুন করে আবার তারা শুরু করতে পারে, এবং এটাই বাস্তবতা, এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখি না। আপনি বলছেন ঋতু পরিবর্তনের ফল, এটা জি। রাজনৈতিক ঋতু পরিবর্তনের ফল। আচ্ছা, আমরা দুজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আসছি আপনার কাছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান। আমি মোহাম্মদ আসাদুজ্জামান জি, গান্নী মেহেরপুরের থেকে আমি বলছি, মেহেরপুরের গান্নী থেকে। বলেন। যে হচ্ছে ভোটের ব্যাপারে যে পেলিং, অর্থাৎ যে ভাবে মানে সেন্টার থাকার কথা, বা ভালোভাবে সবাইকে যাতে আলোচনা করতে পারে বা ভোট চাইতে পারে বা নমিনেশন দাখিল করতে পারে, কিন্তু আমরা কয়েকদিন আগে দেখলাম যে হচ্ছে মানিকগঞ্জে সন্ধ্যা প্রার্থী একজন, উনি হচ্ছে রিটার্নিং অফিসারের কাছে যাওয়ার পর ওনাকে টেনে দিচ্ছে, বিএনপির কিছু লোক বের করে দিল। তাহলে এটাতে কতটুকু আসলে নিশ্চিত ভাবে যে অন্য বছরের মতন ভোট হবে না, ভালো ভোট হবে, এটার জন্য আমরা দুই আলোচকের কাছে প্রশ্ন রাখছি। জি, আপনার প্রশ্নটা বুঝতে পারি। জি, আপনার নিয়ে উত্তরের চেষ্টা করবো। আরেকজন আছে, একটু ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি, আমার নাম মোহাম্মদ সেলিমউদ্দিন সর্দার, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। জি, সেলিম সাহেব বলেন। জি, আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে নির্বাচন আগামী 12 তারিখে ঘোষণা করেছেন, কিন্তু বড় একটি দলকে বাদ রেখে এই লেভেল প্লেইং ফিল্ড কি আসলে আদৌ আছে বাংলাদেশে? এটা জনাব আমার গোলাম মাওলা রনির কাছে আমার একটা প্রশ্ন। প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা উত্তর নেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। আপনি কি ছোট করে উত্তর দিবেন? হ্যাঁ, ছোট করে দেওয়া যেতে পারে। সেটা হলো, প্রথম হলো যে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন, এটা প্রশ্নবদ্ধ নির্বাচন হবে এবং এটা থেকে যাবে, এটা যেমন সত্য। আবার একই সঙ্গে আওয়ামী লীগ এই জুলাই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা পরাজিত শক্তি, একটা পরাজিত শক্তি মূল রাজনীতির যে স্ট্রিম, সেই স্ট্রিমে ফিরে আসার জন্য একটা ব্রিদিং টাইম দরকার। তো কাজেই এখানে তাদেরকে ছাড়া নির্বাচনটা যেভাবে মানে গ্রহণযোগ্যতা পাবে না, আবার একই সঙ্গে তাদেরকে মাঠে এই মুহূর্তে আনার মতো ঝুঁকি কোনো সরকারই নিতে চাইবে না। এটা হলো বাস্তবতা। দর্শকের ফোনটা নেই, তারপরে আসছে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম হচ্ছে আব্দুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। জি, রহমান সাহেব বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ফ্যাসিস বলা হচ্ছে, ঠিক না? তো এখন ফ্যাসিসের আগে বলা হতো যে আগে কথা বলতে দেওয়া হতো না, এখন অন্য কিছু। এখন আমরা কিছুদিন আগে, দু একদিন আগে দেখলাম যে পুলিশ এরিয়াতে যে হুমকি দিচ্ছে, তাদের জামিন হয়ে যাচ্ছে। তাহলে এখন কি আগের মতো লেভেল প্লেইং আছে? জি, ধন্যবাদ। আমরা মনে হয় এটা নিয়ে কথা বলেছি। আপনি কোন উত্তর দেবেন কিনা, অন্য প্রশ্নে যাব? না, যেহেতু ভদ্রলোক মানে কষ্ট করে টেলিফোন করেছেন, আপনার এখানে টেলিফোন করতে পারা বা লাইন পাওয়া খুব কঠিন একটা বিষয়। ফলে তার যে কোনো বক্তব্য নিয়ে যদি 30 সেকেন্ড আলোচনা করি, এটা একটা স্যাটিসফাইড হবে এবং ভবিষ্যতে আপনার সাথে যে জনগণের এই চ্যানেলের কানেক্টিভিটি হবে, সেটা রেসপেক্ট হবে। উনি যেটাই বলছেন সেই বক্তব্যটা হলো যে এখন আগে যে ফ্যাসিস্ট জমানাতে কথাবার্তা বলা হতো এবং সেই কথাবার্তা যেন না বলতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে যে ধরনের জুলুম এবং অত্যাচার চালানো হতো, এখন বর্তমান প্রেক্ষাপটে সেটা কোন অবস্থাতে আছে তার উদাহরণ হিসেবে তিনি সম্ভবত হবিগঞ্জের ঘটনাটা বলেছেন। আমরা সবাই বলে আসছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা আগের জমানার চেয়ে ভালো সুযোগ পাচ্ছি, এটা সত্য। অর্থাৎ এই কয় মাস আমরা কেউ গুম হয়নি, কিন্তু কথা বলার জন্য আনিস আলমগীরের মতো মানুষকে আমরা গ্রেপ্তার হতে দেখেছি। সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়েছে, আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয়ত, এই জমানাতে যে মবের যে একটা ব্যাড কালচার শুরু হয়েছে, এটা এই বাংলাদেশে কখনো ছিল না। এত ভাইব্র্যান্ট মব, মানে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে, এবং সারা পৃথিবীর মানুষ যখন বলবে যে এটা মব, আর অন্য যারা আছে তারা বলবে এটা মব না, এটা হলো ন্যায় বিচার এবং এটাই হওয়া উচিত। তো এই যে একটা ভাইব্র্যান্ট, যাকে বলা হয় অন্যায়, অপরাধ, জুলুম,
এই যে সমাজে একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ পেল এবং আমাদের জাতিসত্তার উপর একটা কলঙ্কের আভা পড়লো, ছাপ পড়লো, আমার কাছে মনে হয় আগামী 50 বছর লাগবে সভ্যভাবে যদি আমরা চলি, আমাদের এই দেশে যে এরকম একটা মব ছিল এই দুর্নাম থেকে বাঁচার জন্য অ্যাটলিস্ট উই নিড 50 ইয়ার্স। আপনার কাছে যদি প্রার্থী তালিকা, আপনার কাছে কেমন মনে হলো প্রার্থী তালিকা সবকিছু? এখন যা হওয়ার তাই ছিল, এখন আমরা তো আকাশ থেকে আনতে পারবো না, মানে আমাদের বাংলাদেশে যারা আছে তারাই তো। এই সময় জুলাই আগস্ট বিপ্লবের যারা নেতা ছিলেন তারাও প্রার্থী হয়েছেন, বিএনপিতে যারা বৃদ্ধ আছেন, যুবক আছেন, যুবতী আছেন, জামাতের, মানে এখন পর্যন্ত কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রার্থী হয়নি, বা এই যে আমেরিকার যে ডিপ স্টেট ডোনাল্ড ট্রাম্পের কোনো লোকও হয়নি, আমাদের বাংলাদেশে যারা লোকজন আছে তারাই হয়েছে। আর আমাদের যে ইন জেনারেল যে স্বভাব চরিত্র, আমরা ডাল দিয়ে ভাত খাই, এর মধ্যে একটু পেঁয়াজ খাই, মাঝে মধ্যে একটু কাঁচামরিচ খাই, ফাঁকে ফুঁকে জমির আইল ঠেলতে চাই, অন্যের জায়গার মধ্যে দিয়ে লাঙ্গুল চালিয়ে যাই, এটা আমাদের খুব মজা লাগে আর কি। রাস্তাতে গেলাম, যাওয়ার সময় হাতে একটা লাঠি আছে, একটা গাছের উপরে একটা বাড়ি দিলাম, কোনো কারণ নেই, একটা বুড়া মানুষ যাইতেছে, দেখবেন যে গ্রামে একটা পাশে একটা গাছের উপরে একটা বাড়ি দিল, কোনো দরকার নেই, গাছের একটা পাতা ছিঁড়ল, একটা ডাল ভেঙে সে হাতে নিয়ে ট্যাং ট্যাং করে ঘুরতে থাকলো। বুড়াও এই কাজ করে, যুবকও এই কাজ করে, বাচ্চারাও এই কাজ করে। তা আমাদের এই যে একটা সহজাত বাঙালির যে অভ্যাস, এই অভ্যাসের সবগুলোই এই নির্বাচনে ফুটে উঠেছে। আমরা যদিও বিভিন্ন সময় বলেছি যে আমরা আমেরিকা হতে চাই, ইংল্যান্ড হতে চাই, সিঙ্গাপুর হতে চাই, উন্নত হতে চাই, কিন্তু আমার কাছে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের হে মুগ্ধ জননী, যে এই 7.5 কোটি বাঙালি মানে বাঙালি করে রেখেছো, মানুষ করনি। হলফনামা নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, হলফনামা তো এরকমই হওয়ার কথা ছিল। মানে মূল ব্যাপার হলো যে আমরা অনেকের যেমন দেখা গেছে যে সত্যিকার অর্থে একজনে ধরেন একটা বাড়ি রেখে গেছে, বাপের বাড়িতে সে থাকে, এটা তো তার বাড়ি না, এখন বাপের বাড়িতে থাকে, তার কোনো আয় রোজগার নাই, নেতাকর্মীরা বা অন্য বিভিন্ন জায়গাতে সে চাঁদাবাজি তুলে, চাঁদাবাজি করে, বিভিন্ন লোক ডোনেশন দেয়, মানে টেনে টুনে চলে। তখন সে কি করে এই মানে নির্বাচনে সেও তো প্রার্থী হচ্ছে, এবং এই নির্বাচনের সময় যদি 2-4-10 কোটি টাকা খরচ হয় তাও জনগণ দেবে। এখন এই যে আইন কানুনগুলো করেছে, সে আইন কানুনের করার ক্ষেত্রে এরা আসলে লেভেল প্লেইং ফিল্ড বলতে যা বোঝায় বাস্তব অবস্থাটা সেটা বর্ণনা করেন। তারা যদি বলতে পারতো যে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে মানে যার যা ইচ্ছা সেই কথাটা সত্যভাবে লিখুন, আর এইভাবে সত্য লিখলে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে কোথাও আপনারা জিজ্ঞাসিত হবেন না, বরং এখানে প্রার্থী হওয়ার কারণে যা লিখবেন সেটা বৈধ হয়ে যাবে, মানে এটা হোয়াইট হয়ে যাবে। ফলে দেখবেন যে মনের আনন্দে সে বলতো আমি কারণ বাজার থেকে 33 কোটি টাকা চুরি করেছি, কেউ লিখতো আমি অমুক ব্যাংক থেকে টাকা মেরে দিয়েছি, আমি টাকা দেই নেই, কেউ বলতো যে আমি ওই চাঁদাবাজি করেছি, কেউ বলতো আমাকে রাম শ্যাম গণেশ এই নির্বাচন উপলক্ষে 10 কোটি টাকা দিয়ে দিয়েছে। এই কথাগুলো তারা সত্যভাবে লিখতো। কিন্তু এখানে জিনিস হলো কি, দোষ তো নির্বাচন কমিশনের। সে এমন একটা মানে আইন কানুন করেছে, মনে হয় যেন এটা একটা জান্নাতি শহর, মানে এখানে কেউ মিথ্যা বলবে না, এখানে সবকিছু সত্য থাকবে। যে সমাজে টাউট বাটপারের দাম বেশি, যে সমাজে গুন্ডা বদমাশের দাপট বেশি, যে সমাজে অপরাধীদের মূল্য হয় বেশি, যে সমাজে শুধুমাত্র টাকা থাকলে আর কোনো কিছু দরকার নেই, শুধুমাত্র টাকা আছে এই কারণে আপনাকে মানুষ সম্মান করবে, যে সমাজে আপনার একটা পদ আছে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স নাই, নীতি নৈতিকতা নাই, কোনো কিছু নাই, কেবল আপনি রাজনৈতিক দল বা সরকারের একটা পদ আছে, এই কারণে সমাজ আপনাকে একটা বড় চেয়ার দেয়। তো সেই সমাজে আপনি একেবারে দেবতুল্য আইন করবেন, কানুন করবেন, আর সবাই সেখানে একেবারে সেই যাকে বলা হয় ধর্মীয় গ্রন্থের মতো সেভাবে সবকিছু ওখানে সত্য ভাষণ করবে, ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো। এই চিন্তা করাটাই তো ভুল আর কি। আমার কাছে মনে হচ্ছে যে এই যে হলফনামা হয়েছে, যারা বলেছে তারা ঠিকই আছে, আর যারা এই হলফনামার যে আইন কানুন করেছে আসলে তাদের বিচার হওয়া উচিত। প্রথমত হলো ক্রাউড ফান্ডিংটা যারা ইলেকশন করতেছে, তো এটা প্রথম প্রকাশ্যে এভাবে চাচ্ছে। মূলত জাতীয় সংসদ নির্বাচন এবং রাজনীতি এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এর সাথে মানায় না। মানে রাজনীতি বলতে রাজা রাজা একটা ভাবসাব আছে, তো সেখানে আপনি রাজতন্ত্রে এই মুহূর্তে মোহাম্মদ বিন সালমান, আমেরিকা যদি ধরেন সেখানে ডোনাল্ড ট্রাম্প, পুতিন, মানে সব জায়গাতেই টাকার একটা ছড়াছড়ি। আপনাকে টাকা থাকতে হবে, টাকা না থাকলে এই মুহূর্তে রাজনীতিতে আসাটা অসম্মানজনক এবং খুবই কষ্ট দেয়। কেন কষ্ট দেয় আমি বলি। ধরুন আপনি পার্লামেন্টে গেলেন, এখন পার্লামেন্টে একজন লোক একটা অডি, একটা BMW, একটা মার্সিডিজ চালাচ্ছে,
একটা ক্যানালি, একটা ডানহিলের একটা শার্ট পরছে, তার পকেটে মন্ট ব্লাঙ্কের 10 লাখ টাকার একটা কলম। তো ওই যে এই ধরনের লোকের সংখ্যা যেহেতু পার্লামেন্টে বেশি, ফলে তাদেরকে কেন্দ্র করে পার্লামেন্টের পিওন, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে পে দেয়ার রেসপেক্ট এবং তাদের প্রতি আনুগত্য দেখায়। আমি নিজে সেখানে উপস্থিত দেখেছি অনেক বড় বড় মানুষ দেখা যাচ্ছে ঝানু ঝানু রাজনীতিবিদদের রেখে তরুণ একেবারে যাদের টাকাওয়ালা তাদের পিছনে ছুটছে। এটা একটা ক্রেজ এই মুহূর্তে। একটা সময় শিক্ষার দিকে ছিল, বা মানুষ ধনী থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো মানুষ বা জ্যোতি বসুর মতো মানুষ যাদের একেবারে ব্লু ব্লাড, তারা সবকিছু ত্যাগ করে, উনি চিত্তরঞ্জন দাসের কথা বলেন, তারা এভাবে করতেন, কিন্তু এখন ওই ট্রেন্ডটা আসলে নেই। ফলে কি হলো, এখানে এরকম ক্রাউড ফান্ডিং করে বা সাধারণ পরিবার থেকে, ইভেন মধ্যবিত্ত পরিবার থেকে যারা আসে, তারা ওখানে গিয়ে ভীষণ রকম ইনসাল্ট ফিল করে, তাদেরকে কেউ ডেকে জিজ্ঞাসা করে না। এবং তারা কয়দিন পরে আপনি গিয়ে দেখেন গত সেই 91 থেকে এই পর্যন্ত কোনো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, একজন সিঙ্গেল লোক তার ক্যারেক্টার ঠিক রাখতে পারেনি। বরং যারা ধনী অবস্থায় রাজনীতি থেকে গেছেন তাদের বদনাম অনেক কম হয়েছে। আর এইরকম যারা লোকজন আছেন সাধারণ পরিবার থেকে আসেন, তারা রীতিমতো নোংরা করে ফেলছেন, পুরো পরিবেশটা নোংরা করে ফেলছেন। এটা 1%, মানে একটা সিঙ্গেল উদাহরণ নাই যে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা এরকম সাধারণভাবে আসে, ক্রাউড ফান্ডিং নিয়ে আবার সসম্মান নিয়ে ফেরত আসছে। এটাই আমি বললাম বাস্তবতা।